তো আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এই থিমটা নিয়ে আলোচনা করব। আসলে এখন দেখো, আসলে ক্যালকুলাস নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাচ্ছি, আমাদের আজকের পড়াশোনার টপিকটি হচ্ছে ক্যালকুলাস। তো এখন কথাটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস অবশ্যই তো কোনো না কোনোভাবে যে কেউ একজন এটা নিয়ে কী করেছে, গবেষণা করে সেটার ফলপ্রসূ হিসেবে আমরা একটা টপিক হিসেবে পেয়েছি। এমনকি ওইটা দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে কোন কোন ক্ষেত্র তৈরি করা যায়, কোন কোন কাজে ব্যবহার করতে পারি, সেগুলো সম্পর্কে অবশ্যই আমরা জানতে পারবো। তো এখন কথাটা হলো, আমাদের যে ক্যালকুলাসের আবিষ্কারকটাকে তো সবাই অবশ্যই আমরা জানি, আমাদের বইয়েও লেখা আছে যে ক্যালকুলাসের আবিষ্কারকটা হচ্ছে বিজ্ঞানী নিউটন। হ্যাঁ, অবশ্যই সত্য কথা এটা যে ক্যালকুলাসের আবিষ্কারক বা জনক বলতে পারো বিজ্ঞানী নিউটনকে। আর কিন্তু এই বিজ্ঞানী নিউটন উনি যে সম্পূর্ণরূপে এই ক্যালকুলাসের পেছনে উনি একাই অবদান রেখেছে তা নয়, অনেকে অবদান রেখেছে। কিন্তু এই বিজ্ঞানী নিউটনের পাশাপাশি অন্য একজন বিজ্ঞানী লিবনিজ যাকে বলা হয়, ওনার অবশ্য নাম না বললেই নয়, উনিও এই ক্যালকুলাসের এই ক্যালকুলাসের পেছনে অনেক পরিমাণে অবদান রেখেছেন। তো এখন দেখো, আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যালকুলাস। তো এই ক্যালকুলাস এই টপিকটা, তো এই ক্যালকুলাসের পেছনে তাহলে কয়জন বিজ্ঞানীর আমাদের অবদান রয়েছে? দুইজন। একজন হচ্ছে বিজ্ঞানী নিউটন, আরেকজন হচ্ছে বিজ্ঞানী লিবনিজ। ঠিক আছে, তো বিজ্ঞানী লিবনিজ এবং বিজ্ঞানী নিউটন ওনারা দুজন মিলে আসলে মেনলি ক্যালকুলাস সম্পর্কে ফুললি কনসেপ্ট দিতে পারছেন। তবে এর পেছনেও আরও অনেক বিজ্ঞানী রয়েছে যারা কী করেছে, এই ক্যালকুলাস নিয়ে গবেষণা করেছে। কিন্তু এখন কথা হলো, আমাদের এই ক্যালকুলাস আসলে আমাদের প্রাত্যহিক জীবনে কোথায় লাগতে পারে? তো এখন আবার এই ক্যালকুলাসের কোনো প্রকার টাইপস অফ যে থিমটা সেটা আছে কিনা, কোনো প্রকার ধরন আছে কিনা। তো দেখো, আমাদের এই ক্যালকুলাসটা আসলে সাধারণত আমরা দুইটা টপিকের উপর বেস করে আমরা আলোচনা করতে পারি। তো এখন দুইটা টপিক দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা হায়ার স্টাডিজে যখন পড়তে যাবা, সাপোজ অনার্স ফার্স্ট ইয়ার যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা, তো ফাইনালি তাদের ফার্স্টলি পড়তে হবে, বা অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে সায়েন্স রিলেটেড ওই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করবে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো নিয়ে, তারা অবশ্যই ফার্স্টলি পড়বা যে একটা বই পাওয়া তোমরা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের, এটা একটা কোর্স থাকবে। তো এখন কথা হলো, তো কয়টা পার্ট থাকবে আমাদের? একটা হচ্ছে তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখন এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এগুলো তো হচ্ছে হায়ার স্টাডিজে থাকবে, বাট আমাদের দরকার হচ্ছে, তো আমাদের টপিকই পড়াশোনার হচ্ছে, যেহেতু আমরা কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছি এইচএসসি লেভেলের, সো আমাদের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটা আমাদের এইচএসসি লেভেলে যেটা নাম আছে সেটা হলো ডিফারেন্সিয়েশন নামে। ঠিক আছে, তো এই ডিফারেন্সিয়েশন নামে আমাদের এই অধ্যায় আছে, আর এটা আমাদের গণিত প্রথম পত্র বইয়ের অধ্যায় 9। ঠিক আছে, তো এখন দেখো, এই ডিফারেন্সিয়েশন এর আবার বাংলা একটা নেম আছে, যেটাকে বলতে পারি আমরা সাধারণত অন্তরীকরণ, এবং আমরা আরও একটা নাম দিতে পারি, এর নাম অনেক সময় বলা হয় ব্যবকলনও বলা যায়। ঠিক আছে, তো এখন আমাদের আরেকটা যেটাকে বলতেছে ইন্টিগ্রেশন, এটা আমাদের ইন্টারের বইয়ে রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা এটা আমাদের ইন্টিগ্রেশন নামে পরিচিত বাবা, ইন্টিগ্রেশন। তো এখন এই ইন্টিগ্রেশনেরও আমাদের অবশ্যই একটা বাংলা নেম রয়েছে। তো এখন এই বাংলা নেমটা কি হবে, যেটাকে আমরা বলতে পারি বাংলায় যুগজীকরণ, বা বলতে পারি সমাকলন। ঠিক আছে, তো আমাদের দুইটা টপিক, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। কিন্তু এখন দেখো ভাই, তো আমি ফার্স্টই বলেছিলাম যে তোমরা কেন আসলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পড়বা, অবশ্যই তো একটা রিজন থাকা দরকার নাকি? রিজন যদি না থাকে তাহলে সেটার পেছনে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা যদি ধরো, সাপোজ আমি যদি বলতে চাই তোমাদের যে তোমরা কেন পড়াশোনা করতেছো, অবশ্যই তো তোমাদের একটা কি ফিউচার যাতে ব্রাইট হয়, মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে পারো, পাশাপাশি অবশ্যই আমাদের কি ইনকামও যাতে হয়। আসলে মেনলি কিন্তু এটাই।
ঠিক না? তো এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের ডিফারেন্সিয়েশন যে কথা বলতেছি, তো এবং ইন্টিগ্রেশন এটা কেন পড়বো, আমাদের প্রাত্যহিক জীবনে কোথায় লাগবে? তোমরা ধরো আমরা যদি চিন্তা করি, যেমন এই পাশে আমরা একটা ধরো এটাকে আমরা বলতেছিলাম এক্স অ্যাক্সিস, এটাকে বলতেছিলাম আমরা ওয়াই অ্যাক্সিস, ঠিক না? তো সামহাও এদিকে যদি চিন্তা করি, ধরো এটা একটা রেখা এবং এটা হচ্ছে একটা রেখা। তো এখন এই রেখা দুইটা কিন্তু প্যারালাল অ্যাকচুয়ালি। তো এখন এইটুকুর মান যদি কত হয়, সাপোজ সি হয়, প্লাস সি ধরলাম এবং এই নিচেটুকুকে ধরলাম মাইনাস সি, কারণ ঋণাত্মক দিকে ওয়াই অ্যাক্সিসের। তো এই রেখাটা এই ইকুয়াল টু লিখবো কত, সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর এটা কত হওয়ার কথা, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তো এখন দেখো তো এটাও কিন্তু একটা সরল রেখা, এটাও একটা সরল রেখা, এই রেখাটা ঢালো এম এবং এই রেখাটা ঢালো এম, যেহেতু দুইটা রেখাকে প্যারালাল। তো এখন কথা হচ্ছে কি, আমরা অবশ্যই যে কোনো একটা সরল রেখাতে এগুলা স্ট্রেট লাইন, এতে তাহলে আমরা কী করতে পারতেছি, একটা ঢাল বের করতে পারতেছি। বাট এটা তো হচ্ছে সরল রেখা, সেই জন্য আমরা ঢাল বের করতে পারতেছি। বাট ওই রেখাটা যদি তোমাদের কী হতো, অ্যাকচুয়ালি ধরো সাপোজ তোমাদের এখন বলবো কি, এরকম একটা সাইন ওয়েভের মতো হলো। তো এবার এটা তো একটা সাইন ওয়েভ, কিন্তু এখন এই রেখাটার, এটা তো কি সরলরেখা তো না, তাহলে বক্ররেখা। এই বক্ররেখাটার ঢাল কীভাবে বের করবো? সাপোজ তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিল, ধরো বিন্দু দিয়ে দিল, যে তোমাকে এই বিন্দুতে কী করতে হবে, ঢাল বের করতে হবে, ঠিক না? এই বিন্দুতে ঢাল বের করতে হবে। তাহলে তুমি কি এখন কি সরলরেখার মধ্যে ইকুয়েশন ফেলে কি তুমি বক্ররেখা ঢাল বের করতে পারবা? অবশ্যই না। তাহলে আমাদের সেক্ষেত্রে যদি এই একটা নির্দিষ্ট স্পেসিফিক বিন্দু থাকে, তো এই স্পেসিফিক বিন্দুতে যদি আমরা কী করতে চাই, ঢাল বের করতে চাই, তাহলে কি করতে পারি? অবশ্যই এই বক্ররেখার যে কোনো একটা অবশ্যই ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক না? তো এখন একটা জিনিস, একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, যে যেগুলো স্ট্রেট লাইন মানে সরলরেখা হয়ে থাকে, সেগুলার অবশ্যই পাওয়ার বা বলতে পারো সূচক, চলকগুলার ভেরিয়েবলগুলার সূচক কত হবে? 1। কিন্তু বক্ররেখাগুলো সেগুলো হচ্ছে তোমার মানে 2 বা ততোধিক সূচক বা পাওয়ার থাকবে, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে যদি আমরা যদি ঢাল বের করতে চাই এই একটা নির্দিষ্ট স্পেসিফিক বিন্দুর ক্ষেত্রে, তাহলে আমরা কী বের করব? অবশ্যই এই যে রেখাটা থাকবে, ধরো এই রেখাটার একটা সমীকরণ থাকবে ফাংশন অফ এক্স, এটাকে কী করতে হবে? একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সহজ কথা। তো একবার যদি ডিফারেন্সিয়েশন করে ফেলি, তাহলে ওই বিন্দুতে আমরা কী পাবো? একটা ঢাল পাবো, ঠিক আছে? তো এখন খেয়াল করো, তাহলে আমাদের মেন উদ্দেশ্যটা কি বুঝতে পারলাম, এই ডিফারেন্সিয়েশনের উদ্দেশ্যটা কি, এটার মেন যে কাজটা, এই কার্যক্রমটা, এর মেন কার্যক্রমটা হচ্ছে কি, ডিফারেন্সিয়েশনের মেন কার্যক্রম হলো আমাদের ঢাল নির্ণয় করা, ঢাল নির্ণয় করা। তাহলে আমাদের মেনলি হচ্ছে কি, আমরা যে কোনো একটা সরলরেখা বলতে পারবো, বক্ররেখা বলতে পারবো, সব কিছুরই ঢাল নির্ণয় করার জন্য মেনলি আমাদের ডিফারেন্সিয়েশন ইউজ করতে পারবো। কিন্তু এখন নেক্সট যে টপিকটা, সেটা হলো আমাদের কী হয়, ইন্টিগ্রেশন। এই জায়গায় দেখো এই ইন্টিগ্রেশনের কাজটা কি। এখন এই ইন্টিগ্রেশনের যে কাজটা যদি আমরা বলতে চাই, তাহলে এই ইন্টিগ্রেশনের কাজের ভিতরে আমরা কী কী দেখতে পারবো? মেনলি আমাদের এই ইন্টিগ্রেশনটাও আমাদের একটা প্রয়োজনে লাগে। এটা দিয়ে আসলে সাধারণত আমরা বিভিন্ন প্রকার এরিয়া মানে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এটা দিয়ে কী নির্ণয় করতে পারবো ভাই? এরিয়া নির্ণয় করা যায়, ঠিক আছে? মানে ইন্টিগ্রেশন দিয়ে মেনলি আমরা কী কাজ করতে পারবো? তাহলে এরিয়া নির্ণয় করতে পারবো, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমি কেন এটা দিয়ে এরিয়া নির্ণয় করতে যাবো? ইন্টিগ্রেশন আমাদের তো জেনারেলি কি, আমরা তো ত্রিভুজের একটা ত্রিভুজ তৈরি করবো এভাবে। তোমাকে যদি একটা কোনো কিছু দেওয়া হয়, যে একটা ক্ষেত্র দেওয়া হলো, যেটাকে আমরা কি, এটাকে এই যে ত্রিভুজ এটা তোমার সমদ্বিবাহু বলে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো ব্যবহার করবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করবো, বিষমবাহু হলে বিষমবাহুর জন্য ব্যবহার করব। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আবার তোমার ধরো যদি এরকম কি একটা বর্গ হয়, এই বর্গটার জন্য আমরা কি এর ক্ষেত্রফল বের করতে গেলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমরা এই বর্গের এরিয়া এটি ইকুয়াল টু আমরা বের করতে পারি কত? এরিয়া ইকুয়াল টু লিখবো বাহু স্কোয়ার এস কিউব ইউনিট, মানে এত বর্গ একক। তো ফাইনালি এটা হলো কথা। তো আবার যদি আমাদের ধরো সাপোজ কি হয়, ধরো তোমার এটা হলো একটা কি আয়ত হলো, তো এই আয়তের বর্গ ক্ষেত্রফল যদি বের করতে চাই, তো এর আমাদের দৈর্ঘ্যটা ছিল কি এ, প্রস্থটা হলো বি। তো এটার এরিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তোমাদের হচ্ছে এ বি এত, মানে এটা ক্ষেত্রফল, এটা আমাদের কী হবে? অবশ্যই এস কিউ ইউনিট, বর্গ একক হবে। তো আমরা তো এইভাবে তো ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমাদের এত বড় জিনিস এই ইন্টিগ্রেশন, যেটা আমাদের অজানা একটা জিনিস, হঠাৎ করে আমরা কীভাবে এটা দিয়ে বের করবো? তো দরকার কি আমাদের ইন্টিগ্রেশন পড়া? কিন্তু হ্যাঁ, দরকার আছে। তুমি দেখো এই আয়ত বের করতে পারো, বর্গ ব্যবহার করতে পারো, ত্রিভুজ বা সামুদ্রিক বের করতে পারো, বা ট্রাপিজিয়াম ব্যবহার করে করতে পারো চতুর্ভুজগুলোর ক্ষেত্রে। কিন্তু তোমাদের যদি আমরা যদি আঁকাবাঁকা একটা ক্ষেত্র দিয়ে দিই, তাহলে তো আমাদের সমস্যার সৃষ্টি হবে না, বলো তো? তাহলে সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। সাপোজ তোমাকে আমি বললাম যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে এবার। তো এটা এক্স অক্ষ দেওয়া থাকলো, এটা ওয়াই অক্ষ দেওয়া থাকলো, এখানে একটা কী দেওয়া আছে? একটা বক্ররেখা যেরকম, ঠিক না? তো বক্ররেখা এখন বলো যে এইটুকুর ক্ষেত্রফল বের করো। তাহলে তো এবার ঝামেলা হয়ে গেছে। মানে হচ্ছে কি, এই বক্ররেখাটা একটা দেওয়া আছে, এটা একটা তোমার যে কোনো একটা রেখা, সাপোজ মনে করো যে ফাংশন অফ এক্স, এটা একটা ফাংশন দেওয়া আছে যেটা হলো একটা রেখা, এবং এই বাকিটুকু ভেতরের অংশটুকু তোমাকে কী বের করতে বলছে?
এই যে সবুজ যে আমি অংশটুকু করতেছি এইটুকু তোমাকে এরিয়া বের করতে বলছে। তুমি কি এবার কি কোনো প্রকার ট্রাপিজিয়াম করতে পারবা? তারপর হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন খেয়াল করি যে আমরা এখান থেকে ট্রাপিজিয়াম ইউজ করতে পারতেছি না, তারপর আবার কি ইউজ করতে পারতেছি না, আমরা এখান থেকে কোনো প্রকার সামুদ্রিক ইউজ করতে পারতেছি না, ত্রিভুজ মানে ইউজ করতে পারতেছি না। তাহলে যেহেতু আমরা এগুলো কোনো কিছু ইউজ করতে পারতেছি না, তাহলে অবশ্যই আমাদের একটা উচিত কি, এই ধরনের বক্ররেখার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের মেইনলি দরকার হলো ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অবশ্যই কি এমনি ইনভেনশন হয়নি, তাহলে অবশ্যই এই ধরনের যে বক্ররেখা আঁকাবাঁকা রেখাগুলো থাকবে সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা কী করবো, এই ইন্টিগ্রেশন ব্যবহার করে আমরা কী করতে পারবো, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো মোটামুটি আমরা আজকে ফাইনালি জানতে পারলাম যে আসলে কেন আমরা কী করবো, এই ডিফারেন্সিয়েশন পড়বো বা কেন আমরা ইন্টিগ্রেশন পড়বো আর ক্যালকুলাসটাই কেন পড়বো, সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু কনসেপ্ট পেলাম। জাস্ট কেন ইউজ করব, কেন কথাটা নিয়ে আমাদের উৎপত্তি। সো আমি একটা কথা বলি, তোমাদের অবশ্যই মনের মাঝে যে কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই 3টা কোয়েশ্চেন, যেটা সবাই জানো যে কি, কেন এবং কিভাবে, এই 3টা টপিক এই 3টা অপশন অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমরা কেন কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ আমাদের কি আসলে জিনিসটা কি এটা আমরা বললাম যে আমরা ক্যালকুলাসটা আসলে কি সেটা নিয়ে একটু বললাম, কিন্তু তারপরে কেন আমরা পড়বো এটা সেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম, কিন্তু আমি কিন্তু এটা বলিনি কিভাবে এটা করব কার্যক্রমটা। সো এই কার্যক্রমটা আমরা ইনশাল্লাহ আমরা যখন নেক্সট একটা লেকচার দিব সেই লেকচারে আমরা এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো খোদা হাফেজ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।